সুপ্রিয় শিক্ষার্থীরা, মুকিত স্যারের রসায়ন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি আলোচনা করব রসায়ন বিজ্ঞানের পঞ্চম অধ্যায় থেকে। আজকের পাঠের বিষয় হচ্ছে যোজনী। তোমাদের বইতে নবম শ্রেণীর যে বইটা আছে তার 86 পৃষ্ঠায় দেওয়া আছে যোজনীর তালিকা। তোমরা একটু এই যোজনীর তালিকাটা দেখে নিও। যোজনী সম্বন্ধে ইতিমধ্যে গত ক্লাসে আমি আলোচনা করেছি। যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী নিয়ে আলোচনা করেছি। কিছু মৌলের পরিবর্তনশীল যোজনী, সক্রিয় যোজনী এবং সুপ্ত যোজনী নিয়ে আজকের আলোচনায় তোমাদের সাথে কথা বলবো যোজনীর তালিকা নিয়ে এবং যৌগমূলক এবং এদের যোজন নিয়ে। প্রথমেই আমি আগেই বলেছি, তোমাদের রসায়ন বইয়ের ৯ এবং ১০ম শ্রেণীর রসায়ন বইয়ের ৮৬ নম্বর পৃষ্ঠায় যে যোজনীর তালিকাটা রয়েছে তা একটু অনুধাবন করার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে, প্রয়োজনে মুখস্থ রাখার চেষ্টা করবে। কারণ এই যোজনীগুলো হলো মৌলের পরমাণুর যোজনীগুলো হলো বেসিক বিষয়। এই যোজনীগুলো যদি তোমাদের ধারণা না থাকে, পরবর্তী ক্লাসগুলা তোমাদের পক্ষে বোঝা মুশকিল হয়ে দাঁড়াবে। এজন্য বারবার আমি শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি, বিশেষ করে নবম এবং ১০ম শ্রেণীর যে সকল শিক্ষার্থীরা আছে ওরা এই রসায়নের যে বেসিক কথাবার্তা আছে, যোজ্যতা ইলেকট্রন, যোজনী, পরিবর্তনশীল যোজনী, সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী, এগুলো সম্বন্ধে আমি ইতিমধ্যে ক্লাস নিয়েছি। এই ক্লাসগুলা অনুধাবন করার চেষ্টা করবে। এই যে ৮৬ নম্বর পৃষ্ঠায় যে যোজনীর তালিকাটা রয়েছে তা নিয়ে একটু আলোচনা করছি। তোমরা দেখো, বিভিন্ন মৌলের যোজনী এখানে দেওয়া আছে। হাইড্রোজেনের যোজনী হলো ১, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের যোজনী হলো ১। আবার ধাতব পরমাণু সোডিয়াম, পটাশিয়ামের যোজনী হলো ১। কার্বনের যোজনী হলো পরিবর্তনশীল, ২ হতে পারে, ৪ হতে পারে। কেন কোন সময় ২ হয়, কোন সময় ৪ হয়, এটাও গত ক্লাসে আলোচনা করা হয়েছে। তারপরেও আমি আবার তোমাদের সাথে আলোচনা করছি। কার্বনের যোজনী ২ হওয়ার কারণ হলো কার্বন দুটি যৌগ গঠন করে অক্সিজেনের সাথে, কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। কার্বন মনোক্সাইডে কার্বনের যোজনী হলো ২ আর কার্বন ডাইঅক্সাইডে কার্বনের যোজনী হলো ৪। ম্যাগনেসিয়ামের যোজনী হলো ২, অ্যালুমিনিয়ামের যোজনী হলো ৩। এখানে দেওয়া আছে আয়রনের দুটি যোজনী আছে, ২ এবং ৩। আয়রন এর যোজনী পরিবর্তনশীল। আয়রন যখন ক্লোরিনের সাথে যৌগ গঠন করে, ফেরাস ক্লোরাইড হলে আয়রনের যোজনী হবে ২ এবং ফেরিক ক্লোরাইড হলে আয়রনের যোজনী হবে ৩। কপারের যোজনী হলো ১ এবং ২। কিউপ্রাস ক্লোরাইড, কিউপ্রাস অক্সাইড, এখানে কপারের যোজনী হলো ১। আবার কিউপ্রিক অক্সাইড CuO, কিউপ্রিক অক্সাইডে কপারের যোজনী হলো ২। কপার 2 ক্লোরাইড, কপারের যোজনী হলো ২। জিঙ্কের যোজনী হলো ২। এগুলা অনেকটা বুঝে বুঝে মুখস্থ করে নেবে। এভাবে মৌলের যোজনীর যে তালিকার নিচের অংশে রয়েছে যে মৌলগুলির যোজনী নিয়ে ওরা যৌগ গঠন করেছে, কতগুলি যৌগের সংকেত দেওয়া হয়েছে। আমি ক্রমান্বয়ে আলোচনা করছি, তোমরা বইয়ের সাথে মিলিয়ে একটু দেখে নাও যে বইতে দেওয়া আছে। যেমন লিথিয়ামের যোজনী ১, ক্লোরিনের যোজনী ১, সুতরাং তার সংকেতটি হবে লিথিয়াম ক্লোরাইড। যোজনী সাথে সংকেত, কেউ যদি যোজনী ভালো করে না বুঝতে পারে তাহলে যৌগের সংকেত লিখতে পারবে না, কারণ সংকেতের সাথে যোজনীর মিল রয়েছে। সোডিয়ামের যোজনী হলো ১, ক্লোরিনের যোজনী হলো ১, সুতরাং সোডিয়াম ক্লোরাইডের সংকেতটি হলো NaCl। অনুরূপভাবে ক্যালসিয়ামের যোজনী হলো ২, ক্লোরিনের যোজনী হলো ১, সুতরাং ক্যালসিয়ামের যোজনী যেহেতু ২, সুতরাং ক্লোরিনের ১ যোজনী ১, সুতরাং ২টা ক্লোরিন পরমাণু সংযুক্ত হবে ক্যালসিয়ামের সাথে, সংযুক্ত হয়ে যৌগ গঠন করবে ক্যালসিয়াম ক্লোরাইড। এভাবে, তাই না?
ম্যাগনেসিয়াম ক্লোরাইড অনুরূপভাবে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের যোনি হবে MgCl2। অনুরূপভাবে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যোনি হবে LCl3, কারণ অ্যালুমিনিয়ামের যোনি হলো 3, সুতরাং আর ক্লোরিনের যোনি হলো 1, সুতরাং 3টি ক্লোরিনের পরমাণু অ্যালুমিনিয়ামের সাথে সংযুক্ত হয়ে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড যৌগ গঠন করবে। এভাবে আমরা যৌগের সংকেত লিখতে পারি। আবার আয়রনের যোজনী, জিঙ্কের যোজনী, আয়রনের যোজনী হলো FeCl2 আয়রন 2 ক্লোরাইড, FeCl3 আয়রন 3 ক্লোরাইড। জিঙ্কের যোজনী আমরা দেখি যদি, তাহলে জিঙ্ক ZnCl2, জিঙ্কের যোজনী হলো 2। অনুরূপভাবে আয়রনের যোজনী 2 হয় এবং 3 হয়। এভাবে যৌগগুলা গঠন করে। অনুরূপভাবে সিলভারের যোজনী হলো 1, ক্লোরিনের যোজনী হলো 1, সুতরাং সিলভার ক্লোরাইডের সংকেত হবে AgCl। মার্কারির যোজনী 1, কোনো ক্ষেত্রে 2 হয়। মার্কারির যোজনী পরিবর্তনশীল, সুতরাং মার্কিউরি ক্লোরাইড HgCl2, আর মার্কিউরাস ক্লোরাইড হবে HgCl। এভাবে যৌগগুলার সংকেত তোমরা এবং যৌগগুলার সংকেত জানতে হলে ওই যে যোজনীর চার্ট যেটা বা তালিকা আছে সেটা অনুধাবন করতে হবে, প্রয়োজনে মুখস্থ রাখতে হবে। অনুরূপভাবে অক্সিজেনের সাথে যে গঠিত যৌগগুলো আছে H2O, অক্সিজেনের যোজনী হচ্ছে 2, যেহেতু কার্বন এখানে হাইড্রোজেন পরমাণু 2টা আছে। কার্বনের যোজনী হলো 2, অক্সিজেনের যোজনী হলো 2। কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বনের যোজনী হলো 4, অক্সিজেনের যোজনী হলো 2। কার্বনের যোজনী CH4, হাইড্রোজেনের যোজনী যেহেতু 1, কার্বনের যোজনী হলো 4। এভাবে আমরা যৌগের সংকেত লিখতে হলে মৌলের যোজনী জানতে হবে। এভাবে অনেকগুলা পদার্থ আছে যাদের সংকেত ভালো করে বুঝতে হলে একটি যৌগের মধ্যে উপস্থিত উপাদান মৌলের পরমাণু সংখ্যা কোনটার কত হবে তা জানতে হলে তোমাকে অবশ্যই মৌলের পরমাণুর যোজনী সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে। এটা হলো বেসিক কথাবার্তা। শিক্ষার্থীদের আমি বলছি, কেউ যদি 1 থেকে 9 পর্যন্ত গণনা ভালো করে না বুঝে না জানে, তাহলে গণিতের বড় বড় গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে না। যেমন ঠিক রসায়নের যোজনী, যোজ্যতা ইলেকট্রন সম্বন্ধে ভালো ধারণা না থাকলে রসায়নের পরবর্তী বিষয়বস্তু বোঝা খুবই মুশকিল হয়ে দাঁড়াবে। বিদায় আজকের ক্লাস রাখলাম যোজনীর উপরে। এবার আমি আলোচনা করব পরবর্তী এই ক্লাসের পরবর্তী অংশে রয়েছে পাঠের বিষয় হচ্ছে যৌগমূলক ও তার যোজনী। এবারে পাঠের বিষয় হবে যৌগমূলক ও তার যোজনী। যৌগমূলক ও যোজনী। এখন শিক্ষার্থীরা, এখন আমরা দেখি যৌগমূলক বলতে কি বুঝি। যৌগমূলক বলতে কি বুঝি? যখন কোনো একাধিক পরমাণু একত্রে মিলিত হয়ে কোনো একটি পরমাণুগুচ্ছ ভিন্ন ভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় একক পরমাণুর মতো আচরণ করে, আবার এদের নির্দিষ্ট একটা যোজনী থাকে, এদের ছাড় ধনাত্মক এবং ঋণাত্মক হতে পারে, এদেরকে বলা হয় যোজনী। আমি আবার বলছি, যখন কোনো পরমাণুগুচ্ছ ভিন্ন ভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় মৌলের একক পরমাণুর মতো আচরণ করে এবং এদের নির্দিষ্ট একটা যোজনী থাকে, এদেরকেই বলা হয় যৌগমূলক। যৌগমূলকের উদাহরণ হলো, প্রকৃষ্ট উদাহরণ হলো সালফেট, কার্বনেট, নাইট্রেট, হাইড্রোক্সাইড, ফসফেট, ক্লোরেট, ক্রোমেট, ডাইক্রোমেট ইত্যাদি। ম্যাঙ্গানেট, পারম্যাঙ্গানেট, এগুলো হলো যৌগমূলকের সংকেত। আমি সাধারণ কতগুলো সংকেত তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সালফেট SO4, এর যোজনী কত হবে 2। কার্বনেট CO3, এর যোজনী কত 2। নাইট্রেট, এর যোজনী কত 1। তারপরে হাইড্রোক্সাইড, এর যোজনী কত 1। ফসফেট PO4, এর যোজনী কত
3। এভাবে সাধারণ কতগুলা যৌগমূলকের নাম, সংকেত এবং যোজনী তোমাদের সামনে প্রদর্শন করলাম। প্রশ্ন আসতে পারে, স্যার এই যৌগমূলকগুলা খুদ থেকে আসলো? এই যৌগমূলকগুলার মধ্যে অম্লীয়মূলক যেগুলো আছে, কতগুলো আছে অম্লীয়মূলক, কতগুলো আছে ক্ষারীয়মূলক। আমরা জানি ক্ষারীয়মূলকগুলো আসে ক্ষার থেকে, আর অম্লীয়মূলকগুলো আসে অম্ল থেকে। অম্লীয়মূলকগুলা সাধারণত অম্ল থেকে আসে। যেমন এই সালফেট যে যৌগমূলকটা আছে তা আসছে সালফিউরিক অ্যাসিড থেকে। এখানে আমি সালফিউরিক অ্যাসিড সংকেতটা লিখি H2SO4। এখানে এই যে সালফেট মূলকটা আছে এটি হলো অম্লীয় যৌগমূলক। এই সালফেটের সাথে হাইড্রোজেন পরমাণু আছে 2টা, যার কারণে সালফেটের যোজনী হলো 2। অনুরূপভাবে কার্বনেট যে যৌগমূলকটা আছে তা আসছে কার্বনিক অ্যাসিড থেকে H2CO3, যার এখানে এই কার্বনেট মূলকের সাথে 2টি হাইড্রোজেন পরমাণু সংযুক্ত থাকার কারণে কার্বনেট মূলকের যোজনী হবে 2। অনুরূপভাবে নাইট্রেট মূলকের যোজনী হলো 1। এই নাইট্রেটের জন্ম হয়েছে নাইট্রিক অ্যাসিড থেকে। আমরা দেখি নাইট্রিক অ্যাসিডের সংকেত HNO3। এই নাইট্রেট মূলকের সাথে একটি মাত্র হাইড্রোজেন পরমাণু সংযুক্ত থাকার কারণে নাইট্রেট মূলকের যোজনী হবে 1। অনুরূপভাবে হাইড্রোক্সিল মূলক, যে এটা হাইড্রোক্সিল মূলকটা আসছে মূলত পানি থেকে। এই পানি H2O কে যদি আমরা ভাঙি তাহলে এই H2O কে এভাবে লেখা যায় HOH। এখানে একটি মাত্র হাইড্রোজেন পরমাণু আছে বিদায় হাইড্রোক্সিল মূলকের যোজনী হলো 1। ফসফেট, এই যে অম্লীয় মূলকটা আসে তার জন্ম হয়েছে ফসফরিক অ্যাসিড থেকে H3PO4। এর জন্য এখানে ফসফেট মূলকের যোজনী হচ্ছে 3। এগুলো আবার যখন লেখি আমরা, লেখার সময় এগুলা আয়ন ফর্মে লিখতে হবে। অর্থাৎ সালফেট মূলকের যোজনী 2, তার চার্জের সংখ্যা -2। অনুরূপভাবে কার্বনেট -2, নাইট্রেট -1, হাইড্রোক্সিল -1, ফসফেট 3- বা -3 লেখা যায়। এভাবে যৌগমূলকের নাম, সংকেত এবং যোজনী কিভাবে হতে পারে তার ধারণা তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি এগুলা তোমরা বুঝে নেবে। আমি আবার বলছি যে এই প্রথমে দেখি যৌগমূলকের সংজ্ঞা কী। যখন কোনো পরমাণুগুচ্ছ ভিন্ন ভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় মূলের একক পরমাণুর মতো আচরণ করে, এদের নির্দিষ্ট একটা যোজনী থাকে, নির্দিষ্ট একটা চার্জের সংখ্যা থাকে, এদেরকে সাধারণত বলা হয় যৌগমূলক বা মূলক। যৌগমূলক আবার 2 ধরনের, কতগুলো হচ্ছে অম্লীয়মূলক, কতগুলো হচ্ছে ক্ষারীয়মূলক। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে অম্লীয়মূলক হয়ে থাকে। অম্লীয়মূলকগুলো একটু ভালো করে চিনে নেবে। যেমন আমি বলছি সালফেট যৌগমূলকটি এসেছে সালফিউরিক অ্যাসিড থেকে, তার যোজনী হচ্ছে 2। কেন 2? কারণ সালফিউরিক অ্যাসিডের সাথে 2টি হাইড্রোজেন পরমাণু সংযুক্ত থাকে বিদায় সালফেট মূলকের যোজনী 2। অনুরূপভাবে কার্বনেট মূলকটি সৃষ্টি হয়েছে কার্বনিক অ্যাসিড থেকে। কার্বনেটের সাথে 2টি হাইড্রোজেন পরমাণু সংযুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড গঠন করেছে বিদায় কার্বনেট মূলকের যোজনী হচ্ছে 2। নাইট্রিক অ্যাসিড হতে নাইট্রেট মূলকের জন্ম হয়েছে। এই নাইট্রিক অ্যাসিডের মধ্যে প্রতিস্থাপিত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 1 বা সংযুক্ত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 1, যার কারণে নাইট্রেট মূলকের যোজনী হবে 1। হাইড্রোক্সিল মূলকটি এসেছে পানি থেকে বা সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে বলা যায়, যেখানে সোডিয়ামের পরমাণুর সংখ্যা 1, সোডিয়ামের যোজনীয় 1, যার কারণে হাইড্রোক্সিল মূলকের যোজনীয় 1। অথবা পানি থেকেও দেখানো হয়েছে, এখানে হাইড্রোক্সিল মূলকের সাথে সংযুক্ত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 1 হওয়ার কারণে হাইড্রোক্সিল মূলকের যোজনী হলো 1। অনুরূপভাবে ফসফেট মূলকের যোজনী 3, কারণ ফসফেট মূলকটি এসেছে ফসফরিক অ্যাসিড থেকে, যেখানে ফসফরিক অ্যাসিডের মধ্যে সংযুক্ত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হচ্ছে 3, যার কারণে ফসফেট মূলকের যোজনী হলো ফসফেট যৌগমূলকের যোজনী হলো 3। এভাবে যে যৌগের সংকেত লিখতে গেলে বিশেষ করে
আমরা এই যৌগমূলকের ব্যবহার খুবই অপরিহার্য। যদি যে কোনো একটা যৌগের সংকেত লিখতে হয়, বিশেষ করে তড়িৎযোজী যৌগ যতগুলো আছে এগুলোর সংকেত লেখার সময় এই মূলকের ব্যবহার হয়। অথবা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া দেখা যায় এই যে যৌগমূলক যেগুলো আছে পরমাণুগুচ্ছ, এগুলো অবিভক্ত থেকে ভিন্ন ভিন্ন বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কিন্তু নিজে অবিভক্ত থাকে, ভাঙ্গে না। বিক্রিয়কে যে রূপ থাকে রাসায়নিক বিক্রিয়া শেষে আবার এরা একইভাবে দেখা যায় অপরিবর্তিত অবস্থায় থাকে। এর জন্যই এদের নামকরণ করা হয়েছে যৌগমূলক। প্রিয় শিক্ষার্থীরা, যৌগমূলক আবার দু ধরনের হতে পারে। এর মধ্যে কতগুলো হচ্ছে ধনাত্মক যৌগমূলক, কতগুলো হচ্ছে ঋণাত্মক যৌগমূলক। ধনাত্মক যৌগমূলকের উদাহরণ যেমন অ্যামোনিয়াম, ফসফোনিয়াম। আর ঋণাত্মক যৌগমূলক বাকি সবগুলোই বলা যায়, যেমন কার্বনেট, সালফেট, বাইকার্বনেট, বাইসালফেট, তারপরে হাইড্রোক্সিল, এগুলো ঋণাত্মক, নাইট্রেট, ফসফেট, এগুলো ঋণাত্মক। আমি দুটি উদাহরণ দিচ্ছি, তোমাদেরকে দেখে নাও। এখানে এই যে অ্যামোনিয়াম NH4, এর চার্জের সংখ্যা হচ্ছে +1, আবার এর যোজনী হচ্ছে 1। ফসফোনিয়াম PH4, এর চার্জের সংখ্যা +1 এবং যোজনী হচ্ছে 1। এখানে যদি আমরা চার্জ লিখি, বইতে আছে, দেখিয়ে তোমরা, এখানে যোজনী একটা শক দেওয়া আছে, এই শকটা ভালো করে অনুধাবন করবে, মুখস্থ করে নেবে প্রয়োজনে। তাইলে অ্যামোনিয়াম এবং ফসফোনিয়াম হলো ধনাত্মক যৌগমূলক। আবার যেমন এই যে বাইসালফেট, HSO4 বাইসালফেট, HSO4, তার চার্জের সংখ্যা হচ্ছে এই -1, যোজনী হচ্ছে 1। বাইকার্বনেট HCO3, যার চার্জের সংখ্যা হচ্ছে -1 আর যোজনী হচ্ছে 1। এভাবে আমরা যৌগমূলকের সংকেত, চার্জের সংখ্যা এবং যোজনী অনুধাবন করতে পারি। শুধু তাই নয়, এই যে যৌগমূলকগুলো দুই প্রকারের, ধনাত্মক এবং ঋণাত্মক, সেই যৌগমূলকগুলা তোমরা একটু অনুধাবন করে নেবে। কারণ যৌগমূলকের সংকেত, চার্জের সংখ্যা এবং যোজনী যদি অনুধাবন করতে না পারো, তাহলে পরবর্তীতে যৌগের সংকেত লেখা অসম্ভব হয়ে পড়বে। এর জন্য আগামী ক্লাসে যৌগের সংকেত কিভাবে লিখতে হয় আমি তোমাদের সাথে আলোচনা করব। এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।